রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প তারাপদ রায়ের ছোট গল্প ১০০ টাকার ভাঙানি। ভবানীপুরে তার বাড়ির একতলার বাইরের ঘরে বসে আছেন সিদ্ধেশ্বর চক্রবর্তী মশাই। সিদ্ধেশ্বরবাবু ছাপোষা লোক, বেশ বৈষয়িক এবং হিসেবি। বিশেষ করে এখন তাঁকে খুবই হিসেব করে চলতে হচ্ছে, কারণ এই সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। ভবানীপুরের এই বাড়িটি পৈতৃক, দোতলা বাড়ি, একতলায় বসবার বা বাইরের ঘর। আশ্বিন মাস শেষ হতে চলেছে, এখন ভরা সন্ধ্যা, বাইরে একটু একটু ঠান্ডা ভাব। বিকেলে এক পশলা অদিনের বৃষ্টি হয়ে গেছে। ঘরের জানলা দরজা ভেজিয়ে দিয়ে সিদ্ধেশ্বর পুরনো একটা বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে নানান রকম হিসেব করছেন। ঘরে একটা 25 পাওয়ারের আলো টিম টিম করে জ্বলছে। হিসেব করতে করতে সিদ্ধেশ্বরবাবু মনে মনে বহু কথাও ভাবছেন। একই ছেলে তার, হিতেশ্বর, 22 বছর বয়স হয়েছে। লেখাপড়ায় ভালো নয়, দুবার মাধ্যমিক দিয়েছে, কিন্তু চালাক চতুর, অতিরিক্ত চালাকি বলা যায়। তাছাড়া ছেলের বন্ধুবান্ধবও মোটেই সুবিধের নয়। হিতেশ্বরের বন্ধুরা কেউই ভালো করে লেখাপড়া করেনি। তাছাড়া তারা নানান রকম বদমাইশি করে, জুয়ো খেলে, গাঁজা, মদ, চরস, হিরোইন টিরোইন কী সব খায়। এসব ব্যাপারে একটা জিনিস সিদ্ধেশ্বরবাবুর খুব খটকা লাগে। তাদের আমলে বকা ছেলেরা হিরোইনের পিছে ঘুরত, হিরোইনের ফটো মাথার নিচে রেখে রাতে ঘুমোতো। কিন্তু একালের ব্যাপার অতি সাংঘাতিক। একালের এরা সাক্ষাৎ হিরোইন খেয়ে নিচ্ছে। নিজের মনে মনে এই হেঁদো রসিকতায় সিদ্ধেশ্বরবাবুর বেশ হাসি পায়। হঠাৎ হাসতে গিয়ে তার খেয়াল হলো একটু পরে হাসি গোয়ালি নিয়ে আসবে। গত মাসের দুধের দাম 60 টাকা পাওনা আছে, সেটা নিতে। সিদ্ধেশ্বরবাবু আলগোছে নিজের ফতুয়ার পকেটে হাত দিলেন। পুরনো চামড়ার মানিব্যাগটা খুলে দেখলেন একটা 100 টাকার নোট রয়েছে, আর গোটা 30 খুচরো টাকা। হাসি নাম হলেও গোয়ালিনীটা খুব গোলমেলে। 100 টাকার নোট দিলে 40 টাকা ফেরত কিছুতেই দেবে না। খুচরোটা নিয়ে আসছি বলে চলে যাবে, তারপর আর খোঁজ মিলবে না। শেষে সামনের মাসের হিসেবের সঙ্গে খাইয়ে দেবে। ঠিক এই সময় বাইরের দরজা দিয়ে হিতেশ্বর বাড়িতে ঢুকল। সারাদিন কোথায় টোটো করে বেরিয়েছে কে জানে। এখন সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। হিতেশ্বরকে তার বাবা খুব একটা বিশ্বাস করেন তা নয়, কিন্তু সামান্য 100 টাকা এখনই ভাঙিয়ে আনবে, এতে আর অবিশ্বাসের কী থাকতে পারে। এই ভেবে সিদ্ধেশ্বরবাবু হিতেশ্বরকে 100 টাকার নোট দিয়ে বললেন, মোড়ের মুদির দোকান থেকে এই নোটটা ভাঙিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি। 100 টাকার নোটটা নিয়ে রাস্তায় বেরোতেই হিতেশ্বরের সঙ্গে ববজেনের দেখা। ববজেন আর হিতেশ্বর বহুদিনের পুরনো বন্ধু, এক পাড়ায় কাছাকাছি বাড়ি। তাছাড়া দুজনে একই স্কুলে ক্লাস 1-এ একই বছরে ভর্তি হয়েছিল। সেই 1 থেকে আজ পর্যন্ত ববজেন ওরফে বেজা আর হিতেশ্বর ওরফে হিতুর লেখাপড়ার ব্যাপারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। রেশের ঘোড়া যেমন ঘাড়ে ঘাড়ে, অর্থাৎ নেক টু নেক ছোটে, তেমনই এদের দুজনের স্কুলের দৌড়। এক বছর বেজা প্রমোশন পেলে হিতু পেল না, সে পিছিয়ে গেল। পরের বছর হিতু পাস, বেজা ফেল। হিতু বেজাকে ধরে ফেলল। এইভাবে একবার এ ওঠে, একবার ও থাকে। অবশেষে এখন দুজনেই একসঙ্গে মাধ্যমিক দিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েই বেজার সঙ্গে হিতুর দেখা।
আজ সারাদিন হিতু গাঁজা পার্কে পাতাল রেলের গুদামের পিছনে 3 তাসের জুয়ো খেলেছে। এত বেশি হেরেছে যে শেষ পর্যন্ত হাতের ঘড়িটা 40 টাকায় বন্ধক দিয়ে রক্ষা পেয়েছে। বেজাও সঙ্গে ছিল, কিন্তু 2টোর সময় গোটা 25 টাকা জিতে বেজা কেটে পড়ে। অবশ্য তার মোটের উপায় ছিল না। বেজার দুপুরে সিনেমার টিকিট ব্ল্যাকের পার্ট টাইম ব্যবসা আছে। আজকাল নাইট শোতে টিকিট মোটেই ব্ল্যাক হয় না, তাই সন্ধ্যায় সন্ধ্যায় বেজা বাড়ি ফেরত আসছে। হিতুকে দেখে বেজা দাঁড়ালো। হিতুর হাতে 100 টাকার নোট। আজ বেজার খুব মন খারাপ। জুয়োয় জিতলে কি হবে? সিনেমার টিকিট ব্ল্যাক করতে গিয়ে সে আজ রাম ভরসা জমাদারের পাল্লায় পড়েছিল। অন্য সব সেপাই জমাদারের টিকিট ব্ল্যাকের ঘুষের রেট হলো 10 টাকা, বড়জোর 15 টাকা। কিন্তু রাম ভরসা চৌধুরীর স্টাইলই আলাদা। জমাদারজি দৈনিক একজনের বেশি কাউকে ধরেন না, কিন্তু যাকে ধরেন তাকে একেবারে গজভুক্ত কপিতপথ মানে হাতির খাওয়া কয়েদবেলের মতো খোসা গুঁড়ো করে ছেড়ে দেন। আজ বেজার ভাগ্যে রাম ভরসা এসে গিয়েছিল। বাঁ হাতের তর্জনীতে পলা বসানো রূপোর আংটি থেকে পকেটের টাকা, হাতঘড়ি, এমনকি বঙ্গলক্ষ্মী লটারির 2টো টিকিট কিনেছিল আজ, সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে রাম ভরসা। তারপর সজোরে একটা থাপ্পড় মেরে বিদেয় দিয়েছে। দুপুর বেলায় জুয়োয় জিতে বেজা হাসি মুখে উঠে গিয়েছিল। হিতু দেখল এখন তার মুখে যেন আলকাতরা মাখানো। সে বেজাকে জিজ্ঞেস করল, কি হয়েছে রে বেজা? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেজা বলল, রাম ভরসা। সবাই রাম ভরসাকে চেনে, সুতরাং হিতুকে বুঝিয়ে বলতে হলো না। হিতু ধীরে ধীরে মোড়ের দোকানের দিকে এগিয়ে গেল। বেজাও সঙ্গে গেল। বেজা হিতুকে জিজ্ঞাসা করল, 100 টাকার নোটটা কোথায় পেলি? হিতু বলল, বাবা ভাঙাতে দিয়েছে। বেজা বলল, হুয়ার ভাঙিয়ে কি হবে? তার চেয়ে চল সোজা হাওড়ায় গিয়ে কোথাও পালিয়ে গিয়ে কিছু একটা করার চেষ্টা করি। কথাটা হিতুর অপছন্দ নয়। একদিকে হিসেবি বাবার কড়াকড়ি, তাছাড়া ডিসেম্বরের গোড়াতেই বুড়ো বয়সে আবার মাধ্যমিকের টেস্ট, তারপর মার্চে সেই ভয়াবহ পরীক্ষা। একটু ইতস্তত করে হিতু বলল, কোথায় যাবি? বেজা বলল, আসানসোল, ধানবাদ এসব দিকে যাই। কয়লা খনির মুলুক, ওয়াগান ভাঙা, কয়লা চুরি, চোলাই বিক্রি, কত রকম ব্যবসা ওখানে। হিতু রাজি হয়ে গেল। গলি থেকে বেরিয়ে দুজনে সোজা হাওড়া স্টেশন, সেখান থেকে সরাসরি ধানবাদ। ধানবাদে পৌঁছে 2-1 দিনের মধ্যে বেজা খুব জ্বরে পড়ল। ওয়াগান ভাঙা, কয়লা চুরি এসব মাথায় উঠল। বেজাকে নিয়ে হিতু বিপাকে পড়ে গেল। বাজারের মাথায় এক মস্ত হোমিওপ্যাথি ডাক্তারের দোকান। অল্প পয়সার হবে জেনে হিতু সেখানে বেজাকে নিয়ে গেল। বেজার জ্বর সহজে ছাড়ে না। হিতুরও আর্থিক সঙ্গতি শেষ। সে এদিক ওদিক খুচখাচ কাজ করে কোনো রকমে চালিয়ে যাচ্ছে। ওই হোমিও ডাক্তারের সঙ্গে সামান্য মুখ পরিচয় হয়েছিল হিতুর। বেজার চিকিৎসার খরচ সে চালাতে পারছিল না। একদিন ডাক্তারকে ধরে বলল, স্যার একটা কিছু কাজ দিন। ডাক্তার তাকে বললেন, তুমি আমার এখানে 5 ফরমাস খাটো, 2-4 টাকা যখন যা পারি দেব। হিতু লেগে গেল। একদিন এদিকে 2-4 দিনের মধ্যে অসুখ একটু ভালো হতেই বেজা কলকাতায় ফিরল। হিতু বেজাকে বারবার বলে দিল, আমাদের বাসায় আমার কথা কিচ্ছু বলবি না, বাবা আমাকে ধরতে পারলে না আস্ত রাখবে না। হিতু কয়লা শহরে ডাক্তারবাবুর কাছে রয়ে গেল। দিন যায়, ক্রমশ সে ডাক্তারের
বাইরের 5 মাস খাটা থেকে ফার্মেসির অন্দরে প্রবেশ করল। সে লেখাপড়ায় খারাপ হলেও নির্বোধ নয়। আস্তে আস্তে সে কম্পাউন্ডার বাবুর না এলে কম্পাউন্ডারের কাজ চালাতে শিখে গেল। তারপর যেমন হয়, একদিন বুড়ো কম্পাউন্ডার বাবু অবসর নিতে সে পাকাপাকি কম্পাউন্ডার হয়ে গেল। এখানেই শেষ নয়, কিছু টাকা জমিয়ে বছর 2 মাথায় নিজেই একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা খুলে ফেলল। সে নিজেই ডাক্তার, ডক্টর এইচ চক্রবর্তী। অল্প দিনের মধ্যে রমরমা পসার জমে উঠল। আগের ডাক্তারবাবুর পসার এখন পড়তির দিকে। সে প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে হারিয়ে দিল। এইবার থামতে হচ্ছে, আর নয়। হিতু নামক এক বাড়ি পালানো যুবকের জীবনের সাফল্য বর্ণনার জন্য এ গল্প আমি লিখতে বসিনি। এ গল্প হিতুর বাবাকে নিয়ে। সংক্ষেপে শেষ ঘটনাটা বলি। বাড়ি থেকে 100 টাকার নোট ভাঙাতে গিয়ে পালানোর 5 বছর ধরে প্রাক্তন হিতু, বর্তমান ডাক্তার চক্রবর্তী একদিন ভবানীপুরের বাড়িতে দেখা করতে এলো। তার পরনে ক্রিম রঙের সাফারি স্যুট, হাতে আন্তর্জাতিক মানের ঘড়ি, সঙ্গে সালাঙ্কারা বধূ। সে নিজস্ব মারুতি ডিলাক্সে চেপে নিজের বাড়ির দরজায় এসে পৌঁছল এক সন্ধ্যায়। বাইরের ঘরের দরজা ভেজানোই ছিল। হিতু আস্তে আস্তে ধাক্কা দিয়ে ঘরে ঢুকল। পিছনে বউ। ঘরের মধ্যে একটা 25 পাওয়ারের আলো টিমটিম করে জ্বলছে। সেই পুরনো দৃশ্য। তার বাবা সিদ্ধেশ্বর বাবু একটা প্রাচীন বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে রয়েছেন। স্পষ্টতই মনে মনে কোনো হিসেব করছেন। হিতুকে ঘরে ঢুকতে দেখে 5 বছর পরে হিতু ফিরেছে, তা সত্ত্বেও কোনো ভাবান্তর হলো না সিদ্ধেশ্বর চক্রবর্তী। তার পিতৃ হৃদয়ে কোনো রকম উচ্ছ্বাসও দেখা গেল না। একবার মুখ তুলে ছেলেকে দেখে বললেন, 100 টাকা ভাঙাতে গিয়ে এত দেরি করলি? দে ভাঙানিটা তাড়াতাড়ি দে। গল্প পাঠ শেষ হলো। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।